দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা, তো তোদের সঙ্গে আজ আমি ম্যাপ পয়েন্টিংয়ের উপর একটা সাজেশান নিয়েছি যেটা তোদের টেস্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এর আগে তোদের একটু বলবো, দেখ ভিডিওটা অনেকটা লেন্দি হবে, কারণ সমস্ত টপিকের উপর থেকে একটা সাজেশান বানিয়েছি, যে সাজেশানটা তোরা করলে মিনিমাম এখান থেকে 6 বা 7 নাম্বার বা 8 নাম্বার তোরা কমন পেতে পারিস। তাহলে এই ম্যাপ পয়েন্টিং কোটাই তোদের খুব ইম্পর্টেন্ট, 2022-এর টেস্ট এক্সাম বলো বা ফাইনাল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত যেগুলো তোদের পড়বে সেই রকম টাইপের কোশ্চেন নিয়েছি, তোরা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবি। তোদের বলবো, দেখ ভিডিওটা স্কিপ করবি না। আর তোরা যদি ম্যাপ পয়েন্টিং সম্বন্ধে পুরো যদি কনসেপ্ট ক্লাস চাস, যে পুরোটা যদি জানতে চাস যে চিহ্নগুলো কোথায় কি দিতে হয়, তার জন্য কি তোদের বলবো প্লেলিস্টে যা। প্লেলিস্টে দেখ ক্লাস 10-এর ম্যাপ পয়েন্টিং ক্লাস বলে একটা ফাইল তৈরি করা আছে, ওখানে গিয়ে তোরা ভিডিওটা দেখে নে, সম্পূর্ণ ডিটেলস তোরা জানতে পারবি। ওখানেও কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং করা আছে যেগুলো তোদের 2022-এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর তোদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কর আর বন্ধুদের শেয়ার কর, বুঝতে পারলি তো? চল আমরা এখান থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো নিয়েছি এবার আমরা দেখে নেবো। দেখ আমাদের যে প্রথম ম্যাপ পয়েন্টিংটা আছে, তো এখানে দেখ জায়গাটা ম্যাপ পয়েন্টিং, তো সম্পূর্ণ ম্যাপটা দেখানো সম্ভব নয়, তবু আমি চেষ্টা করবো তোদের সঙ্গে সম্পূর্ণ ম্যাপটা বলার। তো এই যে দেখ পার্টিকুলার, যে দেখ এখান থেকে এই ম্যাপটা থেকে আর একটা কথা বলে নিই, ম্যাপে তো অনেক জায়গা থেকে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়েছি, কিন্তু সব পর্বত এক জায়গায় দেখাতে পারিনি, কিছু পর্বত বাদ গেছে। তো এগুলো কি, তোদের যে 6-7টা ম্যাপ নিয়েছি তার মধ্যে সব কোটাই ইম্পর্টেন্ট, এই কোটাই করে গেলে তোরা 7 থেকে 8 নাম্বার পেয়ে যাবি, বুঝতে পারছিস? তো দেখ প্রথম এখান থেকে যেটা তোদের 2022 সালে খুব ইম্পর্টেন্ট, এই যে পর্বতটা দেখ, এই যে পর্বতটা তোরা দেখতে পাচ্ছিস যে লম্বালম্বি আছে, এই পর্বতটার নাম কি হচ্ছে? কারাকোরাম পর্বত। এর নাম কি? দেখ কারাকোরাম পর্বত, যেটা কি তোদের খুব ইম্পর্টেন্ট, এই যে যেটা আছে কারাকোরাম পর্বত। তো ঠিক দেখ কারাকোরাম পর্বতের উপরে আরেকটা দেখ এখানে একটা ত্রিভুজ মতন আছে, এই যে পার্টিকুলার লোকেশনটা, এটা কি হবে? এটা হচ্ছে K2 বা গডউইন অস্টিন। এটা কি? ভারতের উচ্চতম শৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তো এইভাবেও তোদের কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোথায় অবস্থিত, বা তোদের বলতে পারে যে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, ম্যাপ পয়েন্টিং করো। তাহলে ঠিক কি বলবি? K2 বা গডউইন অস্টিন। তারপরে দেখ এখান থেকে যে পর্বত রিলেটেড আরও যে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, দেখ এই যে পোর্শনটা তোরা দেখতে পাচ্ছিস মানচিত্রে পারফেক্ট লোকেশন, তো এর এক্স্যাক্ট লোকেশন এটাই। এটার নাম কি হচ্ছে? শিবালিক পর্বত। এটাও খুব ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য। তারপরে দেখ ঠিক এই যে পোর্শনটায় দেখতে পাচ্ছিস, এইখানে একটা পর্বত তোরা দেখতে পাচ্ছিস মানচিত্রে বা ম্যাপে, দেখ আমি যেটা লাল কালি দিয়ে দিয়েছি। তো এই পর্বতটার নাম হচ্ছে কি? সাতপুরা পর্বত বা স্তূপ পর্বত। যদি তোদের বলে যে ভারতের একটি স্তূপ পর্বতের ম্যাপ পয়েন্টিং করো, তাহলে তোরা ঠিক এই জায়গাটায় ম্যাপ পয়েন্টিং করবি। আর যদি বলে দেয় ভারতের এক সাতপুরা পর্বত, তাহলে তো কোনো চিন্তা নেই, একদম তোদের কোশ্চেন এসে গেল পুরো একদম, তাহলে কোনো তোদের যে ম্যাপ পয়েন্টিং করবি সেখানে কোনো প্রবলেম হবে না। দেখ আমাদের এই যে সাতপুরা পর্বত বা স্তূপ পর্বত আছে, এর ঠিক উপরে দেখ আরেকটা পর্বত দেখতে পাচ্ছিস, পর্বত শ্রেণী। তো এটার নাম কি হচ্ছে? বিন্ধ্য পর্বত। এটার নাম কি? দেখ লেখাই আছে উপরে, একটু যদি বড় করে দিই বুঝতে পারবি। দেখ এই যে পার্টিকুলার যে লোকেশনটা আছে এখানে, এটা তাহলে কি পর্বত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। তো একইভাবে দেখ এখান থেকে আরও যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো নেওয়া হয়েছে, তো ম্যাপের দেখ একদম সেই গুজরাটের সাইডে চলে যা। গুজরাটের সাইডে গিয়ে দেখ এই যে পোর্শনটা রাজস্থান আছে যেখানে, এখানে কি ভারতীয় মরুভূমি অবস্থিত। ভারতীয় মরুভূমি এর নাম কি? যদি বলা হয় থর মরুভূমি, থরটা তাহলে কোন পোর্শনটা? ঠিক এই যে পোর্শনটা গুজরাটের ঠিক একটু উপরে, রাজস্থানে কি থর মরুভূমি ভারতের কি মরুভূমি অঞ্চল, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখ যদি এখান থেকে তোদের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে ম্যাপ পয়েন্টিংয়ে, ঠিক এই যে বললো যে কচ্ছের রন কোথায় অবস্থিত, তো কচ্ছের রনটা ঠিক দেখ এই যে এই পোর্শনটায়, ম্যাপে যদি যাওয়া যায়, ম্যাপটা ছোট করলেই তোরা বুঝতে পারবি। ঠিক দেখ ম্যাপের এই যে গুজরাটের পার্টিকুলার এই অঞ্চলটায় কি আমাদের কচ্ছের রন অবস্থিত। আর যদি বলে দেয় তোদের কচ্ছ উপসাগর, কচ্ছ উপসাগর বললে দেখ কচ্ছ উপসাগর ঠিক এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এই যে খাঁজ কাটা যে ফাঁক আছে দুটো, যে ফাঁকের বাউন্ডারি, এই পোর্শনটা একটা সাগর আছে, একে কি বলা হয়? কচ্ছ উপসাগর। এটাও খুব ইম্পর্টেন্ট। একইভাবে দেখ আমরা এখান থেকে তোদের বলতে পারে ম্যাপ পয়েন্টিংয়ে যে পশ্চিমঘাট পর্বতমালাটা দেখাও, তাহলে পশ্চিমঘাট পর্বতমালা এটাই। এই যে দেখ একদম এই যে লাইনটা এসছে লম্বা মতন, এটাই হচ্ছে কি? পশ্চিমঘাট পর্বতমালা। আরও এখান থেকে যেটা ইম্পর্টেন্ট একটা পর্বত আসতে পারে, তোদের বলবে যে নীলগিরি পর্বত কোথায় অবস্থিত, পার্টিকুলার যে লোকেশান ম্যাপ পয়েন্টিংয়ে দেখ নীলগিরি পর্বতটা ঠিক এই পোর্শনে অবস্থিত, বুঝতে পারছিস? কোনো সমস্যা হবে না। তো এই কটা চিহ্ন তোরা ম্যাপ পয়েন্টিং করে নে। আমি বলছি যে কটা তোদের ম্যাপ পয়েন্টিং এই মুহূর্তে করাচ্ছি, এগুলো থেকে তোরা 5 থেকে 8-এর মধ্যে বা 10 কমন আসবেই আসবে, বুঝতে পারছিস? কনফিউশন কোনো হওয়ার দরকার নেই, কারণ তোরা ভিডিওগুলো দেখলে বা ম্যাপগুলো পরপর দেখবি, যখন তোরা বুঝতে পারবি যে কতটা ইম্পর্টেন্ট সব ম্যাপ পয়েন্টিং আছে এখানে।
তারপরে দেখ এখান থেকে যেটা করতে হবে তোদের, এখানে মূলত দেখ যেটা নেওয়া হয়েছে কি, এখানে তোদের বলতে পারে পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার, একটা তৈল শোধনাগার কোথায় অবস্থিত। তো তখন দেখবি এই যে পার্টিকুলার এই লোকেশনটাই কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার হলদিয়া অবস্থিত। বা তোদের বলতে পারে হলদিয়া কোথায় অবস্থিত, পার্টিকুলার ম্যাপ পয়েন্টিং করে দেখাও, তখন তোরা এই পোর্শনটাই করতে পারিস। তো এছাড়া দেখ এখান থেকে আরও যে কোশ্চেনগুলো আছে, তো এরপরে দেখ এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস না, এখানে একটা অঞ্চল আছে দেখতে পাচ্ছিস, প্রকৃত ঠিক এইভাবে চিহ্নটা দেওয়া আছে, এইভাবে দেখ জাল জাল করে কাটা আছে বক্স টাইপের করে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম কি হচ্ছে বলতো, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এই যে পার্টিকুলার অঞ্চলটা। তাহলে ছোটনাগপুর মালভূমি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে একইভাবে দেখ এই যে দেখ একদম যদি ম্যাপ নেওয়া যায়, ম্যাপের দেখ একদম, ম্যাপে দেখ একদম আমাদের পূর্ব দিকে দেখ এই পোর্শনটা, এখানে যে ভূমিরূপটা দেখতে পাচ্ছিস বা একটা মালভূমি আছে, এই মালভূমিটার নাম দেখ, একটু জুম করে নিই। এই মালভূমিটা হচ্ছে কি মালভূমি, মেঘালয় মালভূমি। এবছর তোদের 2022-এর এক্সামের জন্য হয়তো তোদের পরীক্ষা তোরা দিবি, এই কোশ্চেনটা আসবে, মেঘালয় মালভূমি খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখ এখান থেকে যে কোশ্চেনটা আছে, আর একটা যে কোশ্চেন আছে ঠিক এইভাবে দেখ আমাদের বলতে পারে, তোদের পরীক্ষায় কোশ্চেন আসবে এইরকম যে পূর্ব ভারতের একটা জাহাজ নির্মাণ কেন্দ্র বা পশ্চিমবঙ্গের একটা জাহাজ নির্মাণ কেন্দ্র। এছাড়া বলতে পারে যে পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম, বা তোদের বলে দিতে পারে যে গার্ডেন রিচ, এটা তোরা ম্যাপ পয়েন্টিং কর। তো তখন দেখবি এই যে পার্টিকুলার দেখ এখানে একটা অঞ্চল এই যে দেখতে পাচ্ছি না জাহাজ মতন চিহ্ন, এই যে এটা একটু জুম করলে তোরা পরিষ্কারভাবে বুঝতে পারবি। তো এই যে পার্টিকুলার দেখ যে জাহাজটা তোরা দেখতে পাচ্ছিস, এটা কি হচ্ছে, আমাদের পূর্ব ভারতের একটা জাহাজ নির্মাণ কেন্দ্র, এর নাম কি গার্ডেন ডি, যেটা কোথায় অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গে। দেখ গুলিয়ে ফেলবি না, কোশ্চেন অ্যাঙ্গেলটা তোরা বোঝার চেষ্টা কর এখান থেকে। আর যতগুলো আমি কথা বলবো সেই কথাগুলো নোট কর, এই কথাগুলো থেকেই দেখবি তোদের পরীক্ষায় কোশ্চেন আসবে, হয় ঘুরিয়ে দেবে এদিক থেকে, নয় এদিকে ঘুরিয়ে দেবে কোশ্চেনটা। তোরা শুধু কি একটু কনফিউশন হয়ে যাস, কিন্তু তোদের উত্তর একই, তোরা সবাই জানিস ম্যাপ পয়েন্টিং করতে কোনো সমস্যা হবে না। তো একইভাবে দেখ এখান থেকে তোদের প্রথম ম্যাপ পয়েন্টিংটা দেখালাম। তো এরপরে দেখ যে দ্বিতীয় ম্যাপটা আছে, তোরা যদি স্ক্রিনশট নিতে চাস তো স্ক্রিনশট নিয়ে নে, আমি স্ক্রিনশটের মতন করে দিলাম। তো এই যে পার্টিকুলার অঞ্চলগুলো তোরা একটু দেখে রাখিস, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখ মূলত যে দুটো ইম্পর্টেন্ট আছে আমি সে দুটো বলে দিই, কারাকোরাম পর্বতশ্রেণী, মেঘালয় মালভূমি, একইভাবে হচ্ছে স্তূপ পর্বত, আর এখান থেকে দেখ যেটা হচ্ছে কচ্ছ উপসাগর, এই চারটে খুব ইম্পর্টেন্ট। তারপরে এই হলদিয়া পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার, বা তোদের বলতে পারে যে পূর্ব ভারতের একটা তৈল শোধনাগারের নাম লেখো, তখন তোরা কি করবি, এটা হলদিয়া দিতে পারিস বা পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার, এই পয়েন্টটা দিলে কোনো সমস্যা হবে না। তো চল আমরা নেক্সট যে ম্যাপটা আছে দেখে নিই। তো দেখ যে নেক্সট যে ম্যাপ পয়েন্টিংটা আছে আমাদের, এখানে মূলত কি হয়েছে বলতো, এই ম্যাপটায় দেখ তোদের যে মূলত ইম্পর্টেন্ট নদীগুলো আছে, তো সেই নদীর উপর থেকে এই ম্যাপ পয়েন্টিংটা করা হয়েছে। তো এখানে দেখ মূলত যে নদীগুলোর নাম নেওয়া হয়েছে সেগুলো দেখ লুনি, তারপরে দেখ নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এই নদীগুলো খুব ইম্পর্টেন্ট তো 2022-এর এক্সামের জন্য। এছাড়া যে প্রধান নদীগুলো গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো পরে আছে, কারণ সব ম্যাপে ছবিগুলো নিলে তোদের দেখতে বা বুঝতে অসুবিধা হতো, তাই জন্য বললাম একটু তোরা মানিয়ে নিস, আর তোরা একটু মানচিত্রে এগুলো ঠিকঠাকভাবে একটু করে নিস ম্যাপ পয়েন্টিংগুলো। এইভাবেই তোরা ম্যাপ পয়েন্টিং যদি করতে পারিস তোরা নাম্বার পাবি। আর তোরা যদি এর রিপ্রেজেন্ট, এই ম্যাপ পয়েন্টিংয়ের যদি রিপ্রেজেন্ট যদি শিখতে চাস বা সম্পূর্ণ কনসেপ্ট জানতে চাস, কিভাবে ম্যাপ পয়েন্টিং করব, কোন চিহ্নটা কোথায় দিতে হয়, তো তার জন্য বলবো তোরা প্লেলিস্টে যা, আবারও বলছি, গিয়ে ওখানে ক্লাস 10-এর ম্যাপ পয়েন্টিং ক্লাস আছে, ওটা দেখে নে। তো খুব ইম্পর্টেন্ট আছে, ওই ক্লাসটা বুঝে তারপরে এটা দেখ, সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পারবি। তো চল এবার দেখ এখান থেকে মূলত একটু ছবিটা জুম করে নিই। দেখ একদম যে পোর্শনটা আছে দেখ, এখানে মূলত এই যে তোরা দেখতে পাচ্ছিস যে গুজরাটের দেখ, গুজরাটের এই যে মিডিল পয়েন্টটা, যেখানে কি আমরা এক্ষুনি করলাম কচ্ছের রন বা কচ্ছ উপসাগর আছে, এই পার্টিকুলার অঞ্চল থেকে, এখান থেকে এই যে পোর্শনটা একটু দেখ উবরে উঠে গেছে, তোরা ভালোভাবে এটা ড্রয়িং করে নি, এটা কি হচ্ছে লুনি নদী। আর এই নদীগুলো করার সময় একটু খেয়াল রাখিস তার যে প্রবাহ পথ বা কোথা থেকে যে এর যে উৎপন্ন হয়েছে সেই তীর চিহ্নটা দিয়ে বোঝাস, না হলে কোনো নাম্বার পাবি না, বুঝতে পারলি। আগের দিনও বলেছি, আগের যে ম্যাপ পয়েন্টিং ক্লাসে আমি বলেছি, আজও বললাম, যে তোদের নদী যে উৎপত্তি হয়েছে তার যে প্রবাহ পথটা, এটা মাস্টলি দেখাবি, মোস্টলি ইম্পর্টেন্ট। এটা না দিলে তোরা নদীতে কোনো নাম্বার পাবি না। তো একইভাবে দেখ এরপরে যে নদীটা আছে নর্মদা নদী, নর্মদা নদীটা দেখ একদম আমাদের যে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র ঠিক এই পোর্শন থেকে দেখ এইভাবে গিয়ে এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে। আর এখানে তীর চিহ্নটা এইভাবে দিয়ে দিস, কারণ এটা কি হলো আমাদের নর্মদা নদী। তারপরে দেখ ঠিক নর্মদা নদী মানে কি, এটাও আমাদের মুম্বাই রাজ্যে অবস্থিত। নর্মদার পরে দেখ ঠিক এর একটু নিচে এখান থেকে আরেকটা নদীর সৃষ্টি হয়েছে, এর নাম কি হচ্ছে তাপ্তি।
তো তোদের এইভাবে পরীক্ষায় নর্মদাও আসতে পারে, তাপ্তি আসতে পারে। আর এই নর্মদার উপরে আর একটা নদী আছে, একটু দেখে নে, ম্যাপটা একটু ছোট করলে তোরা বুঝতে পারবি। এই নর্মদার ঠিক উপরে একটা নদী এইভাবে ঠিক উপরের দিকে উঠে গেছে, এর নাম কি হচ্ছে সুবর্ণরেখা। এটাও খুব ইম্পর্টেন্ট তোদের 2021-এর এক্সামের জন্য, অবশ্যই এটা লিখে রাখ সুবর্ণরেখা। তারপরে দেখ এখান থেকে যে নদীগুলো তোরা করবি, এখানে দেখ ঠিক নিচের পোর্শনে যে নদীটা আছে আমাদের কাবেরী নদী, বুঝতে পারলি? কাবেরী নদীটা দেখ এই পোর্শন থেকে এইভাবে গিয়ে উপরের দিকে উঠে গেছে, আর এটা ঠিক প্রবাহপথ এদিকে। তো এটা বঙ্গোপসাগরে পড়েছে, বুঝতে পারছিস? আর নর্মদা, তাপ্তি, লুনি ওগুলো কি আমাদের আরব সাগরে পড়েছে। তো এটা হচ্ছে কাবেরী নদী, এর ম্যাপ পয়েন্টিংটা সঠিকভাবে করে নিস। তারপরে দেখ একইভাবে একটু উপরে যদি যাওয়া যায়, তো আরেকটা নদী দেখ, এটা খুব গুরুত্বপূর্ণ, এইটা হয়তো তোদের পরীক্ষায় আসতে পারে, কৃষ্ণা নদী। আমার একটু সাজেশন বললাম এতগুলো নদীর মধ্যে, এটা একটু মনে হচ্ছে যেন ইম্পর্টেন্ট তোদের 2022-এর এক্সামের জন্য এই কৃষ্ণা নদী। তো এর প্রবাহপথ এইভাবে এসে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে, এটাও তোরা ড্রয়িং করবি একইভাবে। তারপরে দেখ ঠিক এখানে যে একটা নদী আছে, এই নদীটা দেখ গোদাবরী নদী। এখান থেকে কৃষ্ণার ঠিক একটু উপরে যেখানে ভাঁজটা, তোরা যদি প্রকৃত যে ম্যাপটা নিস, তোরা যে ম্যাপটায় ম্যাপ পয়েন্টিং করবি, যদি কিনে ম্যাপ পয়েন্টিং করতে পারিস, তাহলে দেখবি এরকম একটা যে খাঁজটা আছে, এই খাঁজটায় একটা নদী এইভাবে প্রবাহিত হয়েছে, এর নাম কি গোদাবরী নদী। আর এটাও কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো চল এরপরে দেখে নেবো যে নদীটা আছে মূলত, আর একটাই নদী আছে যেটা তোদের ইম্পর্টেন্ট। এই কটা নদী মূলত দেখ 7টা থেকে 8টা নদী করতে হবে, আর কোনো নদী না করলেও হয়ে যাবে। তো এবার দেখ যে নদীটা আছে সেটা দেখ, এখান থেকে যে নদীটা আছে এখান থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি মহানদী। এটা দেখ একইভাবে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এই নদীটাও ঠিক একইভাবে ড্রয়িং করে নে তোরা। তারপরে বলবো দেখ আর একটা জিনিস দেখবি এখান থেকে মূলত যেটা, এই যে আমাদের দেখ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আছে, এখানে একটা পার্টিকুলার তোরা অঞ্চল দেখতে পাচ্ছিস। এই অঞ্চলটা কি হচ্ছে দেখ, পশ্চিমবঙ্গের একটি কি কয়লা খনি অঞ্চলের নাম কি রানীগঞ্জ, বুঝতে পারছিস? রানীগঞ্জ তাহলে দেখ পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চল, এটা কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। তো চল তারপরে দেখ এবার যে আমরা যে ম্যাপ পয়েন্টিং নিয়েছি, তো সেই ম্যাপ পয়েন্টিংটা দেখে নেবো। আর তোরা যদি স্ক্রিনশট নিতে চাস তো নিয়ে নিতে পারিস। আর অবশ্যই তোদের বলবো কোশ্চেন অ্যাঙ্গেলগুলো বুঝতে পারিস। আর এখান থেকে মূলত যে নদী থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে ম্যাপ পয়েন্টিংয়ে, তোদের বলতে পারে যে পশ্চিম ভারতের একটা নদীর নাম লেখো বা একটা অন্তবাহিনী নদীর নাম লেখো, তখন লুনি নদী করতে হবে, অন্তবাহিনী নদী হচ্ছে লুনি। তোদের বলতে পারে যে নর্মদা নদী ম্যাপ পয়েন্টিং করতে পারো, বা বলতে পারে তোদের পূর্ব ভারতের একটা নদী ম্যাপ পয়েন্টিং করতে পারো, বা তোদের এরকম একটা নদীর নাম ধরে বলে দিল কি কৃষ্ণা নদী, ম্যাপ পয়েন্টিং করে দেখাও। এছাড়া কি বলতে পারে যে দক্ষিণ ভারতের একটা নদী ম্যাপ পয়েন্টিং করে দেখাও। তো তখন দক্ষিণ ভারতের মধ্যে দেখ কৃষ্ণা পড়ে যাচ্ছে, কাবেরী পড়ে যাচ্ছে, এইভাবে তোদের কোশ্চেনগুলো আসবে। তো চল নেক্সট যে ম্যাপটা আছে দেখে নেবো। দেখ নেক্সট ম্যাপে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখ মূলত তোদের যে গম উৎপাদন অঞ্চলগুলো আছে, ধান উৎপাদক অঞ্চল, এই অঞ্চলগুলো এখানে আলোচনা করা হয়েছে। দেখ এবছরে তোদের মৃত্তিকা থেকে একমাত্র যেটা খুব ইম্পর্টেন্ট, এই যে পার্টিকুলার যে তোরা অঞ্চলটা দেখতে পাচ্ছিস না, এটা তাহলে কি, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। আর তোদের বলে দিতে পারে যে একটি তুলা উৎপাদক অঞ্চল, তাহলে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা সব থেকে ভালো কি হয়, তুলা। তো তোদের যদি তুলা উৎপাদক অঞ্চল বলে, তাহলে এই কৃষ্ণ মৃত্তিকাটাকে ড্রয়িং করে দিবি। তো এটাই হয়ে যাবে কি তুলা উৎপাদক অঞ্চল। এছাড়া দেখ এখান থেকে তোদের বলতে পারে যে মধ্যভাগের একটি তুলা বা মধ্য ভারতের একটা তুলা উৎপাদক অঞ্চলের নাম লেখো, তা এটাই কৃষ্ণ মৃত্তিকা করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটার পাশে তোরা স্টার দিয়ে রাখ কৃষ্ণ মৃত্তিকাটা। তারপরে দেখ এখান থেকে যেটা আছে আমরা দেখবো এবারে, তোদের আরেকটা জিনিস আসতে পারে ঠিক এই পোর্শনে। দেখ একটু জুম করলেই বুঝতে পারবি পশ্চিমবঙ্গের ঠিক নিচে, পশ্চিমবঙ্গের দেখ ঠিক নিচে যদি একটা জিনিস আছে, পশ্চিমবঙ্গের এই নিচে দেখ একটা এইভাবে স্ক্যাচ স্ক্যাচ করে একটা লাইন আছে, ঠিক এরকম লাইন নিয়ে দেখ এইভাবে দাঁড়িয়ে টানা আছে। এই লাইনটার নাম হচ্ছে কি, এই যে অঞ্চলটা পার্টিকুলার, এটা হচ্ছে কি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তো এটাও তোদের পরীক্ষায় আসতে পারে। তোদের বলবে কি ভারতের একটা লবণাক্ত অঞ্চলের আহ, অঞ্চল চিহ্নিত করো, বা তোদের বলতে পারে যে পশ্চিমবঙ্গের একটা লবণাক্ত মৃত্তিকা বা লবণাক্ত মৃত্তিকা অঞ্চলের একটা ম্যাপ পয়েন্টিং করে দেখাও। তখন তোরা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস পশ্চিমবঙ্গের এই যে নিচের দিকে একদম, যেখানে মূলত কি সুন্দরবন অঞ্চল আছে, তো সেই অঞ্চলটাকে তোরা ম্যাপ পয়েন্টিং করতে পারিস, কোনো প্রবলেম হবে না। তো একইভাবে দেখ একটু যদি উপরে উঠে যাওয়া যায়, তো তারপরে দেখ এখান থেকে মূলত যেটা ইম্পর্টেন্ট আছে, তো এবার দেখ ম্যাপটা ছোট করে নিলাম। এই যে পার্টিকুলার এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস, তো এই যে পোর্শনটা হচ্ছে কি ভারতের একটি কি গম উৎপাদক অঞ্চল। গম উৎপাদক অঞ্চলের মধ্যে কি কি পড়ে যাচ্ছে দেখ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু একটা পড়ে যাচ্ছে, বুঝতে পারছিস? তারপরে দেখ একইভাবে যদি এখানে ম্যাপটা বড় করা যায়, তোদের ম্যাপে বলতে পারে যে ভারতের একটি পাট উৎপাদক অঞ্চল, বা বলে দেবে পূর্ব ভারতের একটা পাট উৎপাদক অঞ্চল,
অঞ্চল দেখাও মানচিত্রে, তখন কি পশ্চিমবঙ্গটাকে পুরো এইভাবে করে দিবি। কারণ পশ্চিমবঙ্গ কি পাট উৎপাদনে ভারতের মধ্যে কি দ্বিতীয় স্থান অধিকার করেছে, বুঝতে পারছিস। তো পশ্চিমবঙ্গ খুব ইম্পর্টেন্ট পাট উৎপাদনের জন্য। তারপরে দেখ তোদের বলতে পারে যে ভারতের একটা চা উৎপাদক অঞ্চল, তো ভারতের চা উৎপাদন কোথায় পাওয়া যায়, পূর্ব ভারতে মূলত দেখ দার্জিলিং। তাই জন্য দেখ ঠিক মাথার পোর্শন থেকে এই পোর্শনটা অবধি কি ভারতের একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল, এটা তোরা দেখাতে পারিস, কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখ এইবারে ম্যাপটা তোরা স্ক্রিনশট নিয়ে নে। এছাড়া কি করবি বলতো, এখান থেকে যেভাবে কোশ্চেন অ্যাঙ্গেলগুলো হয়ে থাকে একটু দেখে নে তোরা। এখান থেকে মূলত দেখ যে কোশ্চেনগুলো বলতে পারে তোদের তোদের বলবে যে পশ্চিম ভারতের বা মধ্য ভারতের একটা গম উৎপাদক অঞ্চলের নাম লেখো, তখন এই অঞ্চলটা পার্টিকুলার এই অঞ্চলটা তোরা ম্যাপ পয়েন্টিং করবি। আর এখান থেকে কি বলতো, ভারতের একটা তুলা উৎপাদক অঞ্চল দেখাও মানচিত্রে, তখন এই যে পুরো অঞ্চলটা দেখাতে পারিস। বা বলতে পারে কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকার পার্টিকুলার যে লোকেশনটা আছে বা এর এক্স্যাক্টলি যে লোকেশনটা আছে সেটা কোথায় অবস্থিত, তখন এটা দেখাতে পারিস। আর একইভাবে তোদের বলতে পারে যে একটা ভারতের পাট উৎপাদক অঞ্চলের নাম, তখন এটা হতে পারে। আর কি বলতে পারে, ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল দেখাও মানচিত্রে, তখন এই যে পশ্চিমবঙ্গের নিচে দেখাতে পারিস। একইভাবে এখান থেকে তোদের প্রশ্ন আসতে পারে যে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল বা ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, তখন তোরা কি করবি, এই অঞ্চলটাকে পার্টিকুলার দেখাতে পারিস ম্যাপে। তো অবশ্যই তোরা স্ক্রিনশট করে নে। তো চল এরপরে যে ম্যাপটা আছে সেটা দেখে নেব। তো সম্পূর্ণ এখানে যে কটা ম্যাপ পয়েন্টিং নিয়েছি সব কটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যারা মাধ্যমিক দিচ্ছিস, তাই তো তোরা বুঝতে পারছিস কতটা ইম্পর্টেন্ট। তো তোদের বলে দেবো, দেখ তোরা অবশ্যই ভিডিওগুলো লাইক করা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। যারা যারা দেখছিস তারা তোদের বন্ধু বান্ধব যে কেউ আছে, আর আমার যদি অফলাইন যে স্টুডেন্টরা আছিস তারা ভিডিওগুলো দেখছিস, তোদেরও বলবো তোরা তোদের যে বন্ধু বান্ধব আছে স্কুলে সবাইকে শেয়ার কর। কারণ সবাইকে এই সুবিধাগুলো পাওয়ার সুযোগ করে দে, বুঝলি। কারণ এই সাজেশনটার উপর থেকেই তোদের দেখবি ম্যাপ পয়েন্টিং আসবেই আসবে, মিলিয়ে নিস। মিনিমাম লোয়েস্ট যদি আসে 5 নাম্বার, আর সব থেকে বেশি আসলে 8 নাম্বারের মধ্যে তোরা পেয়ে যাবি। এবার যেটা দেখ, এটা তোদের কিন্তু যারা নিউ যে 10 এখন বর্তমানে যারা 2022 সাল 10 যে ক্লাসে পড়বে তাদের জন্য ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ ট্রিক্সের সাহায্যে ক্লাস হবে। যেমন তোদের একটু বলে দিই, কারণ সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ ম্যাপ হবে। যেমন কি প্রথম লোকেশন অবস্থান, একইভাবে সুন্দর সুন্দর পার্ট ওয়াইজ তোদের প্লে লিস্টে সাজিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখ যেটা আমরা আজকের এই মুহূর্তে এই ম্যাপ পয়েন্টিং থেকে করব, দেখ এই যে পয়েন্টিংটা দেখতে পাচ্ছিস এবারে, যেটা মূলত এখানে যেটা ইম্পর্টেন্ট আছে। তো এই যে ভারতের ম্যাপে দেখ একদম তোদের প্রশ্ন আসবে এখান থেকে যে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি। এই উত্তরতম বিন্দু ঠিক এই পোর্শনে আছে, এর নাম হচ্ছে কি ইন্দিরা কল। আর ঠিক একইভাবে এই জায়গায় কে অবস্থিত, পামির গ্রন্থি। এটা একটু তোরা মনে রাখিস। তাহলে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি, দেখ এখানে লেখাই আছে পরিষ্কারভাবে ইন্দিরা ইন্দিরা কল। এটা তোরা দেখ একটু লিখে নে, খাতায় নোট করে নে। এটা তোদের ম্যাপ পয়েন্টিং দিতে পারে যে ভারতের উত্তরতম বিন্দু পার্টিকুলার কোন অবস্থানে অবস্থিত, বা বলে দিতে পারে ইন্দিরা কল চিহ্নিত কর, শুধু ইন্দিরা কল লিখে দিল। বা বলতে পারে প্রামীর গ্রন্থি, এটা একটু তোরা নোট করে নিস। তো এটা এই যে লোকেশনটা দেখ একটা বিন্দু নিয়েছি, এই জায়গায় হচ্ছে এরা দুটোই অবস্থিত একসঙ্গে। তারপরে তোদের দেখ একইভাবে তোদের বলতে পারে ভারতের দক্ষিণতম বিন্দু কোন পোর্শনে অবস্থিত। দেখ ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কি কুমারিকা অন্তরীপ বা কি কন্যাকুমারিকা। এটা দেখ এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এই দেখ আমি যেখানে এ করছি এই পয়েন্টটাতেই কি হচ্ছে কি ভারতের দক্ষিণতম বিন্দু বা দক্ষিণতম, এটা মূলত দক্ষিণতম বিন্দু না, এটা হচ্ছে দক্ষিণতম মূল ভূভাগের ভূখণ্ডের। এটা কি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা লিখে রাখ যে ভারতের মূল ভূখণ্ডের বা মূল ভূভাগের দক্ষিণতম স্থলবিন্দু কি হচ্ছে কন্যাকুমারিকা বা কন্যাকুমারিকা অন্তরীপ বা কুমারিকা অন্তরীপ। এটা খুব ইম্পর্টেন্ট, তোদের এটা ম্যাপ পয়েন্টিং করতে বলতে পারে। তো একইভাবে দেখ যদি বলে দেয় তোদের একদম সেই আমাদের ঠিক যে ভারতের যে বঙ্গোপসাগরটা আছে এই পোর্শনে, দেখ এই পোর্শনে কি আছে আমাদের, এই পোর্শনটা দেখ তোরা, এই পোর্শনটায় আমাদের বঙ্গোপসাগর আছে। ঠিক এখানে একটা দ্বীপপুঞ্জ আছে, এটার নাম কি আন্দামান দ্বীপপুঞ্জ বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে দ্বীপপুঞ্জটা তোরা দেখতে পাচ্ছিস, এই দ্বীপপুঞ্জে দেখ একদম শেষ পয়েন্টে মানে এইখানটায় যে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এখানে কি অবস্থিত ভারতের দক্ষিণতম বিন্দু, এর নাম কি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট বা প্যাগমিলিয়ান পয়েন্ট, এটা তোদের ম্যাপ পয়েন্টিং এ আসতে পারে, বুঝলি, খুব ইম্পর্টেন্ট। এটা তোরা নোট করে নে একদম, এই যে একদম শেষ বিন্দুতে কি আছে ইন্দিরা পয়েন্ট বা প্যাগমিলিয়ান পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। একইভাবে দেখ এখান থেকে আমরা আর দুটো যে বিন্দু জেনে নেব, পূর্বতম আর পশ্চিমতম। একইভাবে দেখ ভারতের যদি পূর্ব দিক হয়, ভারতের পূর্ব দিক কোনটা, তো দেখ ভারতের পূর্ব দিক হচ্ছে এই পাশেরটা। তো এই যে ভারতের পূর্ব দিক, দেখ ভারতের যদি বলা হয় পূর্ব দিকের যে বিন্দু আছে, বুঝলি, পূর্ব দিকের বিন্দুটা দেখ মূলত এই যে এটা আমাদের যে অরুণাচল প্রদেশ আছে, অরুণাচল প্রদেশের কি কিবিথু বা কিথু, কোনো বইয়ে যে যার বইয়ে যা থাকবে, এই যে পয়েন্টটা এখানে পার্টিকুলার দেখ একটা কালো পয়েন্ট তোরা দেখতে পাচ্ছিস। একটু ছবিটা জুম করলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবি। তো এই যে দেখ পার্টিকুলার এর লোকেশন হচ্ছে এটা, এটা কি
অরুণাচল প্রদেশের কি বিন্দু, এটা হচ্ছে কি ভারতের পূর্বতম বিন্দু। আর তারপরে দেখ ভারতের যে পশ্চিমতম বিন্দু আছে, তো দেখ ভারতের যে পশ্চিমতম বিন্দু ঠিক এই যে পোর্শনটাতে গুজরাট রাজ্য দেখতে পাচ্ছিস, তো এই গুজরাট রাজ্যের কি গৌরমোটা হচ্ছে কি ভারতের পশ্চিমতম বিন্দু। তো এখানে দেখ পার্টিকুলার এই যে লোকেশনটা, এই যে লোকেশনটা দেখ এখানেই হচ্ছে কি ভারতের পশ্চিমতম বিন্দু অবস্থিত, বুঝতে পারলি? তো এটাও তোদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, পূর্বতম, পশ্চিমতম, উত্তরতম, আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু যে কোনোভাবে দিতে পারে, বা এই পয়েন্টগুলোর নাম পার্টিকুলার তুলে দিতে পারে। এছাড়া দেখ এখান থেকে আরেকটা এখানে পর্বত নিয়েছি, যেটা দেখ তোদের ওখানে যে আমার বললাম না ম্যাপে যে তোদের বোঝানোর সুবিধার্থে কিছু পর্বত আলাদাভাবে নিয়েছি। তো এখানে দেখ মূলত যেটা ইম্পর্টেন্ট তোদের 2022-এর এক্সামের জন্য, এটা কি এই যে পার্টিকুলার দেখ গুজরাটের ঠিক একটু মিডিল পোর্শন বা রাজস্থানে আছে এই পর্বতটার নাম হচ্ছে দেখ আরাবল্লী পর্বত। যদি জুম করে যায় তোরা পরিষ্কারভাবে বুঝতে পারবি। তো এই যে দেখ গুজরাট রাজ্য, তো এই গুজরাট রাজ্যের দেখ ঠিক উপরে এই যে পোর্শনটায় কি আছে, আরাবল্লী পর্বত। এখান থেকে তোদের কোশ্চেন আসতে পারে ভারতের সব থেকে পুরানো পর্বতের নাম কি, নাম কি হয়ে যাবে আরাবল্লী পর্বত। এছাড়া কি হবে, এখান থেকে বলবে তো ভারতের সব থেকে ক্ষয়জাত পর্বতের নাম কি, এটার নাম হবে কি আরাবল্লী পর্বত। সব একই ম্যাপ পয়েন্টিং, শুধু কোশ্চেন অ্যাঙ্গেল ঘুরিয়ে দেবে, তোরা সেটা বুঝতে পারবি না। তো আর একটা দেখ এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, এখানে কি পার্টিকুলার কি হরিয়ানায় দিল্লি অবস্থিত। তো দিল্লি একটা কি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, এছাড়া কি ভারতের রাজধানী। তো এটাও তোদের ম্যাপ পয়েন্টিংয়ে দিতে পারে। তো এরপরে দেখ এখান থেকে যে মূলত যেটা দেখবো, তো এখানে আর যেটা দেখবি তোরা মূলত ঠিক দেখ গুজরাটের নিচে, এই যে গুজরাটের নিচে ঠিক এই পোর্শনটা, এই যে পোর্শনটায় এই পোর্শনটা একটা সাগর আছে, বুঝলি? এটা খুব ইম্পর্টেন্ট গুজরাট আর মুম্বাইয়ের নিচে। তো এটার নাম কি খাম্বাদ উপসাগর বা কাম্বে উপসাগর বা খাম্বা উপসাগর, যে কোনো কিছু বলতে পারিস। এটা খুব ইম্পর্টেন্ট তোদের 2022-এর এক্সামের জন্য। তারপরে দেখ এখান থেকে যে কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা দেখ তোদের এই যে পার্টিকুলার যে আমাদের দেখ ভারতের দক্ষিণ দিকে একটা অঞ্চল তোরা দেখতে পাচ্ছিস, এটা কি এটা হয়ে যাবে কি ভারতের যদি বলে একটা কফি উৎপাদক অঞ্চল। তো এইটা তোরা দেখাতে পারিস এইখানটায় ভারতের কফি উৎপাদক অঞ্চল, বা তোদের বলে দেবে কি দক্ষিণ ভারতের একটা কফি উৎপাদক অঞ্চলের নাম বলো। তখন তোরা পার্টিকুলার এই অঞ্চলটা দেখাতে পারিস, কর্ণাটকে পাওয়া যায় কফি। তো চল তারপরে দেখ এখান থেকে যেটা দেখবি, তো এবার দেখ এখানে মূলত দেখ ভারতকে যে ডিভাইডেড করেছে, ভারত আর কাকে, এটা কি শ্রীলঙ্কা, ভারত আর শ্রীলঙ্কাকে ডিভাইডেড করেছে কি প্রক প্রণালী। এই যে দেখ এই যে প্রণালীটা কি, এই যে ডিভাইড করেছে ভারত আর শ্রীলঙ্কাকে, এর নাম হচ্ছে কি প্রক প্রণালী। আর এখানে মূলত যে সাগরটা আছে এর নাম কি মান্নান উপসাগর, একটু এটা নোট করে নে। তারপরে দেখ একইভাবে যদি বলা হয় তোদের আর এখান থেকে যে কোশ্চেনটা আসবে, এখান থেকে মূলত তোদের এইভাবে কোশ্চেন আসতে পারে আর, তো তোদের এইভাবে কোশ্চেন আসতে পারে দেখ ভারতের একটি গুরুত্বপূর্ণ ধান উৎপাদক অঞ্চল। তখন তোরা এই যে ধান উৎপাদন পশ্চিমবঙ্গেও ভালো ধান উৎপাদন হয়, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকারের ঠিক এই ভাব থেকে পূর্ব ভাগের যে অঞ্চলটা ম্যাপ পয়েন্টিং করা আছে, এটাও তোরা দেখাতে পারিস যে ভারতের পূর্ব, বা বলে দিল যে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চলটা তোরা বর্ণনা কর। তো মানচিত্রে যখন দেখাবি তাই জন্য পুরোটা নিয়ে নিয়েছি, দেখ তোরা একটু ম্যাপটা দেখ, পূর্ব ভারতটাও নিয়ে নিয়েছি আর সঙ্গে পশ্চিমবঙ্গ। যদি পার্টিকুলার কোনো একটা অঞ্চল বলে দেয় তখন আমাদের পশ্চিমবঙ্গটা তোরা নিয়ে নিবি। এইখান থেকেও তোদের 1 নাম্বার আসবে, বুঝলি? যে কোটা আমি ম্যাপ করাচ্ছি এখানে মূলত তোদের দেখ 4টে ম্যাপ করিয়েছি, তোরা মিনিমাম এখান থেকে 4, 5, 6 পেয়ে যাবি। শুধু কি একটু মনোযোগ সহকারে বুঝে নে, আর এখান থেকে প্রশ্নগুলো যেগুলো বলছি সেগুলো খাতায় টুকে নে, স্কিপ করিস না, কারণ অসংখ্য ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং যেটা তোদের এই একটা ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তো এরপরে দেখ যেটা ম্যাপ পয়েন্টিংটা নিয়েছি সেটা এবারে দেখ, যে 6 নম্বর যে ম্যাপ পয়েন্টিংটা আছে এটা মূলত দেখ তোদের যে বিমানবন্দর আছে, এই বিমানবন্দর থেকে দেখবি তোরা 1 নাম্বার পেয়ে যাবি, বুঝলি? তো এই বিমানবন্দরে মূলত দেখ মাত্র 6টা থেকে 7টা ইম্পর্টেন্ট বিমানবন্দর নিয়েছি, যেগুলো তোদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম দেখ যে বিমানবন্দরটা আছে ঠিক এই পোর্শনটা, বিমানবন্দরের চিহ্ন যদি জানতে চাস এইভাবে ঠিক চিহ্ন করবি, এইভাবে করে কি গোল করে দিলেই কি বিমানবন্দরের চিহ্ন হয়ে যাবে। এছাড়া পার্টিকুলার তোরা এইভাবে একটা দিয়ে এরকম বিন্দু দিয়ে গোল করে বিমানবন্দর বোঝাতে পারিস। এই চিহ্নগুলো যদি জানতে চাস তাহলে আগে বলবো কনসেপ্ট ক্লিয়ার কর, যারা এখনো অবধি বুঝতে পারছিস না ম্যাপ পয়েন্টিং কি কিভাবে করতে হয়। তো তোরা প্লেলিস্টে যা, প্লেলিস্টে গিয়ে ক্লাস 10-এর যে ম্যাপ পয়েন্টিং এর চিহ্ন আছে তোদের পুরো ডিটেলসে বানানো আছে, ওটা দেখ, তারপরে ভিডিওটা দেখ, আরো সুন্দরভাবে বুঝতে পারবি। তো দেখ প্রথম যে ম্যাপ পয়েন্টিংটা আছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ, যে বিমানবন্দর তার নাম কি নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর বা ন্যাশনাল এয়ারপোর্ট, বুঝতে পারলি? তো এর পারফেক্ট লোকেশনটা দেখ, ভারতের যদি মানচিত্রটা দেখানো যায়, তো এই যে পশ্চিমবঙ্গটা আছে এইখানেই তোরা ম্যাপ পয়েন্টিং কর, আর এটার পাশে লিখে রাখ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপরে দেখ একইভাবে একটু উপরে যদি যাওয়া যায় তোদের প্রশ্ন আসতে পারে এরকম, যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত, বুঝতে পারছিস? তো তোদের প্রশ্নটা কিভাবে আসবে, যে ইন্টারন্যাশনাল বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত বা কোন রাজ্যে, তখন এটা দেখ এটা মূলত কি তোদের
দিল্লিতে অবস্থিত। দিল্লি কোথায়? আমাদের এই পোর্শনে আছে। তাহলে এখানে তোর একটা বিমানবন্দর করবি চিহ্ন দিয়ে। তো এটাকে কি? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। একইভাবে দেখ আর যে কটা ইম্পর্টেন্ট আছে এখান থেকে, ঠিক গুজরাট রাজ্যে একটা বিমানবন্দর আছে, তার নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এটাও তোরা নোট করে রাখ। একইভাবে এর নিচে মুম্বাইয়ের একটা যে বিমানবন্দর আছে এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটার নাম কি? ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে একইভাবে দেখ একটু নিচে যদি দক্ষিণ ভারতে যাওয়া যায়, দক্ষিণ ভারতে দেখ এখানে কোচি আছে, কোচিন বিমানবন্দর কেরালার, এটাও খুব গুরুত্বপূর্ণ বিমানবন্দর। তো এটাও তোরা ইম্পর্টেন্ট যে তোরা এটা নোট করে রেখে দে। ঠিক একইভাবে দেখ আমাদের উড়িষ্যা রাজ্যে একটা বিমানবন্দর আছে উড়িষ্যার ভুবনেশ্বরে, তার নাম কি? বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুব ইম্পর্টেন্ট। তো এই ম্যাপ পয়েন্টিংগুলো দেখ তোরা একটু করে নিস মানচিত্রে, কারণ এগুলো থেকেই আসবে। তোরা আর কনফিউশন হওয়ার দরকার নেই। যারা কিছু করিসনি এখন অবধি ম্যাপে, তাদের বলবো তোরা এই কটা ম্যাপ করে যা। তোরা বললাম 7-8 পাবি, অত বেশি ম্যাপ ঘাঁটার কোনো দরকার নেই। তো এটা স্ক্রিনশট তোরা নিয়ে নে। আর এখান থেকে বলবো দেখ সব থেকে যেটা ইম্পর্টেন্ট বেশি, আমাদের পশ্চিমবঙ্গের যে বিমানবন্দর আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপরে দেখ দিল্লির যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপরে দেখ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে তিনটে এয়ারপোর্ট খুব ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য। বাদ বাকি দুটো দেখে রাখ, এটা এগুলোও খুব ইম্পর্টেন্ট। তো চল এরপরে যেটা আছে আমাদের যে লাস্ট যে ম্যাপ পয়েন্টিংটা, তো এখান থেকে দেখ মূলত আমরা কি জানবো। দেখ এখান থেকে মূলত যেগুলো আমরা জানবো, তো তোদের দেখ এখানে মূলত আমরা যে প্রধান নদী, যদি বলা হয় ভারতের দীর্ঘতম নদীর নাম কি, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। এই যে পার্টিকুলার লোকেশন তোদের ম্যাপ পয়েন্টিং এ বললো যে গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় পতিত হয়েছে, এটা ম্যাপ পয়েন্টিং করে দেখাও। দেখ এই যে দেখ আমাদের যে গোমুখ গুহা, উত্তরাখণ্ডের দেরাদুনের যে গোমুখ গুহা আছে, এখান থেকে উৎপত্তি হয়ে যেমন হচ্ছে কি আমাদের উত্তরপ্রদেশ, বিহার, তারপরে ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে কি ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বুঝতে পারছিস? তো এটা আমাদের এই গঙ্গা নদী। একইভাবে এর প্রবাহ পথ দেখাবি। এইখানে দেখ এই যে চিত্রটা, যে এই যে পুরো লোকেশনটা, এটা হচ্ছে কি গঙ্গা নদীর প্রবাহ। এটা তোরা মানচিত্রে ভালোভাবে দেখে নিয়ে এখান থেকে তোরা ম্যাপ পয়েন্টিংটা করে নে। তারপরে বলবো দেখ যেটা ইম্পর্টেন্ট নদী আছে ব্রহ্মপুত্র নদী। এই যে ব্রহ্মপুত্র নদী দেখ ঠিক এইভাবে এসে আসামের মধ্যে দিয়ে অরুণাচল প্রদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তারপরে দেখ আসাম টাসাম হয়ে আমাদের কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে আরেকটা কি নাম বলতে পারে? সাংপো নদী। তো সাংপো নদী যদি ম্যাপ পয়েন্টিং করতে বলে তোরা একটু নোট করে নে, সাংপো নদী বা ব্রহ্মপুত্র নদী। তো এই নদীগুলোই তোদের দুটো, আর আগে যে নদীগুলো করালাম 6-7টা, ওখান থেকেই তোরা একটা নদী পেয়ে যাবি এক্সামে। তো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখ এখান থেকে মূলত দেখ তোদের কি বলতে পারে যে পূর্ব ভারতের একটি কয়লা উৎপাদক অঞ্চল ঝরিয়া, এই যে পার্টিকুলার লোকেশনটা, তো এটা তোরা দেখাতে পারিস। বা এটা দেখ ভারতের তাহলে কি কয়লা উৎপাদক অঞ্চল, এটা তোরা নোট করে রাখিস, ঝরিয়া, খুব ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে দেখ তোদের আর যে কোশ্চেনগুলো আসতে পারে এখান থেকে, মূলত দেখ এখান থেকে তোরা একটু নোট করে নে। তোদের এখান থেকে আরেকটা যে কোশ্চেন আসবে এরকম, পশ্চিম ভারতের একটি তেল শোধনাগারের নাম লেখো। তো পূর্ব ভারতের যদি বলা হয় তেল শোধনাগার, তার নাম কি? হলদিয়া। তো এটা খুব ইম্পর্টেন্ট, আগেই তোদের বুঝিয়েছি। তো পশ্চিম ভারতে যদি বলে দেয় একটি তেল শোধনাগারের নাম, তখন এরকম চিহ্ন দিয়ে পার্টিকুলার এই যে নামটা তোরা লিখে দিস। তো তারপরে দেখ এখান থেকে যে জিনিসটা তোদের পড়তে হবে, তো ভারতের যে উপকূলগুলো আছে তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কি? করমণ্ডল উপকূল, খুব ইম্পর্টেন্ট তোদের এক্সামের জন্য 2022-এ। বা তোদের এখান থেকে বলতে পারে যে ভারতের দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন উপকূলকে বলা হয়, বা বলতে পারে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন উপকূলে, সবকটাই কিন্তু করমণ্ডল উপকূল। আর এদিক থেকে যেটা তোরা দেখবি কি সম্পূর্ণ, যে এখান থেকে যে উপকূলটা এখানে দেখবি কঙ্কন উপকূল, আর এখানটায় কি? মালাবার উপকূল। এই দুটো উপকূল তোরা একটু দেখে নিস। আর এখানে কি উত্তর সরকার উপকূল আছে বা উৎকল উপকূল, এটা একটু দেখে নিস। এই যে পার্টিকুলার তোদের চিহ্নগুলো করে দিলাম, তো এই তিনটে আর একটা করমণ্ডল, এই চারটের মধ্যে তোরা একটা উপকূল এক্সামে পেতে পারিস। তারপরে দেখ এখান থেকে তোদের বলে দেয় যে ভারতের একটি লৌহ উৎপাদন কেন্দ্রের নাম লেখো, বা ভারতের একটা লৌহ আকরিক উৎপাদন কেন্দ্র অঞ্চল দেখাও, ম্যাপ পয়েন্টিং করে দেখাও। তো দেখো তখন তোরা পার্টিকুলার যদি ম্যাপটা বড় করা যায়, এই যে পারফেক্ট লোকেশন দেখ আমাদের চেন্নাই, অন্ধ্রপ্রদেশের চেন্নাই দেখ ঠিক এই পোর্শনটায় কি আমাদের ভারতের একটি লৌহ আকরিক উৎপাদন কেন্দ্র আছে, তার নাম কি? চান্দ্রা। তো ঠিক এই যে পোর্শনটা তোরা ম্যাপ পয়েন্টিং করে নিবি। এখান থেকে দেখ সম্পূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। তো এই যে ম্যাপটা থেকে তোদের কিভাবে কোশ্চেন আসতে পারে, দেখ তোদের বলে দিতে পারে ব্রহ্মপুত্র নদী বা সাংপো নদী ম্যাপ পয়েন্টিং করো। একইভাবে বলতে পারে কি ভারতের দীর্ঘতম নদী বা গঙ্গা নদী ম্যাপ পয়েন্টিং করতে পারো। তাহলে ঠিক কি বলতে পারে পূর্ব ভারতের একটি কয়লা উৎপাদক অঞ্চল বা ঝরিয়া যে কয়লা উৎপাদক অঞ্চল, এটা বলতে পারে। তারপরে দেখ বলতে পারে পশ্চিম ভারতের তৈল শোধনাগার একটা
অঞ্চলের নাম বলো, বা বলতে পারে কোয়ালিটা কোথায় অবস্থিত, তাহলে এইভাবে তোরা লোকেশন করবি। তারপরে তোদের কি বলতে পারে, একটি লৌহ আকরিক উৎপাদন কেন্দ্র নাম লেখো। পূর্ব ভারত বা দক্ষিণ ভারতের একইভাবে তোদের করমণ্ডল উপকূল, কোঙ্কন উপকূল, মালাবার উপকূল, উৎপল উপকূল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো তোদের সঙ্গে দেখ অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাপ আলোচনা করলাম, তোরা শুধু ম্যাপটা দেখে নে, আর কিছু চিন্তা করিস না। এখান থেকে আমি বলছি, বিশ্বাস করে যা, 5-এর উপরে তোরা মিনিমাম নাম্বার পাবি, এইটুকু বলে গেলাম। আর পরীক্ষা দিবি, কোনো টেনশন ফিল করবি না, একদম যেমন যেমন কি বলা যায়, তোরা যেমন নর্মাল অবস্থায় থাকিস, এখন তোরা বেশি টেনশন করছিস, ঘুম আসছে না, এগুলো কিছুই করিস না। একদম ব্রেন ফ্রেশ রাখ, ঘুমাও একটু বেশি করে, রাতে ঘুমটা ঠিকঠাক করে দে, এক্সামটা ভালোভাবে দিতে পারবি, বুঝলি? তো তোরা সবাই ভালো থাকিস।